Acha, if you have a larger extension value, in that case, for the same spring, extension বেশি হওয়া মানে হইতেছে ওর ফোর্স, সরি, স্প্রিং কনস্ট্যান্ট কম হবে। এই কোশ্চেন আমাদের অনেক সময় আসে, দ্যাট একই তারের মধ্যে স্প্রিং কনস্ট্যান্ট লম্বা নিলে স্প্রিং কনস্ট্যান্ট কি হবে, তুমি তখন কি বলবা? লঙ্গার স্প্রিং এর এক্সটেনশন বেশি আছে, অথবা লম্বা তারের এক্সটেনশন বেশি ফর দ্য সেম অ্যামাউন্ট অফ ফোর্স, তার মানে ওর ওভারঅল স্টিফনেস কম হবে। দ্যাটস প্রিটি মাচ ইট। আচ্ছা, এইটা শেষ হইলে, হ্যাঁ, হুম, লেন্থটা ডিফারেন্ট, রাইট। স্যার স্যার হ্যাঁ, হ্যাঁ, স্টিফনেস আর স্প্রিং কনস্ট্যান্ট কি সেম? হ্যাঁ, হ্যাঁ, সেম জিনিস, স্টিফনেস আর স্প্রিং কনস্ট্যান্ট একই জিনিস। দোনোটাই অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে কে এর ভ্যালু, সোজা কথা, এফ ইকুয়াল টু কে ইনটু ডেল এক্স। আচ্ছা, এই জিনিসটা যেমন আমরা এতক্ষণ পর্যন্ত পড়ছি, এটা এই যে মাত্র পড়লাম, খেয়াল করে দেখো তোমরা, লাস্টের কোয়েশ্চেনেও দেওয়া আছে, the greater the length of the wire, the lower is the stiffness. Explain why. Because the greater length of the wire goes to greater extension for the same amount of force. So according to the equation F equal to K into X, the K value is lower. What is meant by limit of proportionality? Limit of proportionality, it is the point, it is হবে এখানে ভুল আছে একটু, ঠিক আছে, it is the point beyond which the Hooke's law does not apply anymore. তার মানে সোজা কথা, স্প্রিং এর তারে যেখান থেকে স্ট্রেইট লাইনটা নষ্ট হয়ে যাবে ওই জায়গাটাকে আমরা লিমিট অফ প্রপোর্শনালিটি বলি। এটা আমি 1 মিনিটের মধ্যে আরেকবার করে দিচ্ছি, খেয়াল করে দেখেন, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। একটা গ্রাফ, ফোর্স এগেনস্ট এক্সটেনশনের গ্রাফ যদি এমন হয় যেই পর্যন্ত ও স্ট্রেইট, ওই পর্যন্ত আমরা বলি লিমিট অফ প্রপোর্শনালিটি। লিমিট অফ প্রপোর্শনালিটির পরে ও হালকা একটু বাঁকা হবে, মেবি এর পরে গোজ আপ টু বি। তুমি যদি এ তে নিয়ে ছেড়ে দাও, ও আবার ও তে চলে যাবে। তুমি যদি বি তে নিয়ে ছেড়ে দাও, তাহলে এইটা ব্যাক ঠিকই করবে, বাট 100% আগের জায়গায় ব্যাক করবে না। রাদার দ্যান গোয়িং ব্যাক টু ও, ইট উইল কাম ব্যাক টু এক্স। তার মানে কি, ইট ইজ কামিং ব্যাক, বাট ইট ইজ নট 100% কামিং ব্যাক টু দ্য সেম প্লেস। যার জন্য আমরা এ কে বলি হচ্ছে লিমিট অফ প্রপোর্শনালিটি, আর বি কে বলি আমরা ইলাস্টিক লিমিট। তার মানে বি হচ্ছে আমাদের ইলাস্টিসিটির লিমিট, আর এ হচ্ছে আমাদের স্ট্রেট লাইন থাকার লিমিট। খেয়াল রেখেন এই লাইনগুলা, এ হচ্ছে স্ট্রেট লাইন থাকার লিমিট, তার মানে ও কত দূর পর্যন্ত স্ট্রেট লাইন মেনটেন করবে ওইটার লিমিট এ তে, আর ও কত দূর পর্যন্ত ইলাস্টিক বিহেভিয়ার মেনটেন করবে ওইটা হচ্ছে বি তে। তুমি যদি বলো ওর স্ট্রেট লাইন থাকার বিহেভিয়ারটা শেষ হয়ে যাবে কোন জায়গাতে, ওটা শেষ হয়ে যাবে এ তে। ওর ইলাস্টিক বিহেভিয়ার শেষ হয়ে যাবে কোন জায়গাতে, ওটা শেষ হবে বি তে। After the elastic part, it will become a straight line, something like this. এই রিজন গুলাকে আমি মার্ক করতেছি, আপ টু দিস রিজন উই কল ইট দ্য ইলাস্টিক রিজন। আর এর পরের যে স্ট্রেট লাইন আছে এগুলাকে আমরা বলি হইতেছে দ্য প্লাস্টিক রিজন। যখনই স্ট্রেট লাইন হোক বা আঁকা বাঁকা হোক, যাই হোক না কেন, ইলাস্টিক লিমিট ক্রস করার পরে আমরা প্লাস্টিক রিজন বলি। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্যাট আমরা যদি এই সবগুলা গো থ্রু করি, আমাদের এখান থেকে আর পড়ার মতো তেমন কিছু নাই। হাউএভার, আমরা এবার, আচ্ছা, কম্প্রেশনের পার্টটাকে, একটা স্প্রিং এক্সটেন্ড করা আর কম্প্রেস করলেও একইভাবে বিহেভ করে, কিন্তু কম্প্রেশন আমাদের কাছে ডিফিকাল্ট লাগে, কারণ কম্প্রেস করতে গেলে একটা স্প্রিং এর টার্নের সাথে আরেকটা ধাক্কা খায়, যার জন্য কম্প্রেস করাটা আমাদের ডিফিকাল্ট লাগে। তার মানে তুমি যদি বলো যে ফোর্স দিলে একটা স্প্রিং উইল গো থ্রু এক্সটেনশন, দ্য সেম স্প্রিং অ্যাপ্লাইড with some force will also go through some compression. এক্স্যাক্টলি সেম জিনিস, আমাদের আলাদাভাবে পড়ার কোনো দরকার নেই, তোমরা শুধু এক্সটেনশন খেয়াল রাখলেই হবে, কম্প্রেশন দরকার নেই, ঠিক আছে। আছে আছে আছে, সিলেবাস আছে, বাট তোমার কোনো ফর্মুলা বা কোনো কিছুই চেঞ্জ হয় না কম্প্রেশন জন্য। হয়তো তোমাকে বলবে 3 সেন্টিমিটার এক্সটেন্ড হয়েছে, ইনস্টেড অফ দ্যাট তোমাকে বলবে প্রেস করার কারণে 3 সেন্টিমিটার কম্প্রেস হয়েছে। কে এর ভ্যালু, এক্সটেনশন, ইলাস্টিক স্ট্রেন এনার্জি, এভরি বিহেভিয়ার রিমেইনস দ্য সেম। সো তোমার আলাদা করে শেখার কিছু নাই। মানে এক্সটেনশন ক্যান বি লঙ্গার অর এক্সটেনশন ক্যান বি শর্ট। যদি শর্টার হয় আমরা ওটাকে কম্প্রেশন বলি, লঙ্গার হলে আমরা ওটাকে এক্সটেনশন বলি। সেটা কমপ্লিকেটেড না, ডিফিকাল্ট বলছি। ওইটা ওইটা ইজ ফর অ্যানাদার বিহেভিয়ার। এখন তুমি একটা স্প্রিং কে যদি কম্প্রেস করার চেষ্টা করো, ও এক্সটেনশন হইতে গেলে তো ওকে ব্লক করার মতো কিছু নাই, কিন্তু তুমি কম্প্রেস করার চেষ্টা করলে স্প্রিং এর টার্মস একটার সাথে একটা আটকে যাবে, যার জন্য কি হয়, রিয়েল লাইফে কম্প্রেস করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ জিনিসটা ভাঙে যেতে থাকে।
যেমন একটা রাবার ব্যান্ডকে তুমি টান দিয়ে যতখানি লম্বা করতে পারবা, তুমি যদি ওকে কম্প্রেস করার চেষ্টা করো, তুমি একটা পয়েন্টের পর কম্প্রেস করতে পারবা না। যেমন, হ্যাঁ, না এটা আমাদের দরকার নেই। সিলেবাসে আছে, কিন্তু অনেক কিছু সিলেবাসে থাকলেও কখনো কোয়েশ্চেন আসে না। মানে there has never been a question about it in detail. F equal to k into del x তো আমরা পারি, so we will have the same formula যদি আসে, এক্স্যাক্টলি সেম ফর্মুলা আসবে। যদি আসে, আমাদের আসতে পারে যে হাউ মাচ এনার্জি স্টোরড, যেটা আমরা এখন ইলাস্টিক স্ট্রেন এনার্জিতে শিখবো ইনশাআল্লাহ। ইট ইজ গোয়িং টু বি দ্য সেম, এক্স্যাক্টলি সেম জিনিস ইউজ করবা। তোমার জন্য তো ইট শুডেন্ট ম্যাটার ইফ ইট ইজ আ কম্প্রেশন অর এন এক্সটেনশন, তুমি সেম ফর্মুলা ইউজ করবা, সেম এনার্জি বের করবা, সেম ফর্মুলা, সেম কোয়েশ্চেন, সেম এভরিথিং। ইনস্টেড অফ এক্সটেনশন ইট ইজ আ কম্প্রেশন। তুমি যদি শিখতেও চাও, তুমি আলাদা করে কিছু শিখতে পারবে না, তো একই জিনিসই তোমার শিখতে হবে। যে স্প্রিং কে 10 নিউটন দিলে ও 2 সেন্টিমিটার এক্সটেন্ড করে, আর তুমি যদি 10 নিউটন ওকে কম্প্রেস করার চেষ্টা করো, তাহলে 2 সেন্টিমিটার ও কম্প্রেস হবে, শেষ। আর তুমি বলতে পারো আমি যদি 10 এর জায়গায় 30 দেই, তাহলে কি হবে, 3 টাইমস এক্সটেন্ড করবে। আর তুমি যদি বলো আমি 3 টাইমস যদি কম্প্রেসিভ ফোর্স দিই, তাহলে কি এটা 3 টাইম কম্প্রেস হবে নাকি হবে না, নাও হইতে পারে। কারণ ওই যে বললাম, এটা কম্প্রেস করতে গেলে একটু পরে আটকে যায় জিনিসটা, যে কারণে হয়তো হবে না, বাট দ্য বিহেভিয়ার রিমেইনস এক্স্যাক্টলি দ্য সেম। বুঝছেন? ওটা আটকানোর কারণে আর হইতে পারে যে আর কম্প্রেস হচ্ছে না, but the behavior will be just the same, which is why our maths also remains the same. যখন কোনো কিছুকে আমরা টান দিয়ে এক্সটেন্ড করি, তখন এক্সটেন্ড করলে we know that after extension if you let it go it comes back to the original place. That is called the amount of energy, some energy gets stored in the object. একটা সেকেন্ড, মাইকে কি অবস্থা, ব্যাটারি সব শেষ হয়ে গেছে। মাইক ইউজ করতে পারলে ভালো হতো, আমি কথা বলতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যেতেছে। আমার মাইক ইউজ করতে একদম ভালো লাগে না, ভালোই লাগে না, কিন্তু মাইক ইউজ না করলে গলার অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, এখন ইলাস্টিক স্ট্রেইন এনার্জি আমরা কেমনে বের করি? উই শুড নো দ্যাট একটা তার হোক অথবা একটা স্প্রিং হোক, তুমি যদি ওকে ফোর্স দাও, ইফ ইউ অ্যাপ্লাই সাম ফোর্স, ইট ইজ গোয়িং টু গো থ্রু সাম এক্সটেনশন। However, যদিও আমরা জানি that the formula for the energy is equal to কি force into distance. Please do remember that the extension is considered as the distance for a spring. স্প্রিং এর ক্ষেত্রে তুমি টান দিলে ও যে এক্সটেন্ড করবে, এক্সটেনশনকেই আমরা কি বলি, ডিস্টেন্স ট্রাভেল বলি। তাহলে তুমি বলতেই পারো সেই হিসাবে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি স্টোরড ইন দ্য স্প্রিং শুড বি ইকুয়াল টু কি ফোর্স ইনটু এক্সটেনশন। হাউএভার এটা পুরাপুরি, যদিও দিস ইজ ট্রু, দিস ইজ 100% ট্রু, দিস ইজ হাউ ইট শুড বি, বাট রিয়েল লাইফে এই জিনিসটা পুরাপুরি এমন হয় না। কেন হয় না? বিকজ একটা স্প্রিং কে এক্সটেন্ড করতে গেলে স্প্রিং অলওয়েজ আগের জায়গায় ব্যাক করে, অ্যান্ড তোমার যেই পরিমাণ এনার্জি এখানে থাকার কথা, ওই পরিমাণ এনার্জি থেকে অনেক কম এনার্জি স্প্রিং এর মধ্যে এক্সটেন্ড হবে, স্টোর হবে। কারণ স্প্রিং কে এক্সটেন্ড করা ইজ ডিফিকাল্ট, অ্যান্ড স্প্রিং অলওয়েজ চেষ্টা করবে আগের জায়গায় ফেরত দিতে। ফর এক্সাম্পল, তুমি যদি এইটাকে ধাক্কা দাও, ফোর্স দিলে ওর ডিস্টেন্স ট্রাভেল করবে, এখানে কোনো আগের জায়গায় ফেরত যাওয়ার কোনো কাহিনী নাই। কিন্তু একটা স্প্রিং এর ব্যাপারটা কেমন, তুমি টান দিয়ে ছেড়ে দিলে ও আবার আগের জায়গায় ব্যাক করার চেষ্টা করবে। সো আ লট অফ দ্য এনার্জি গেটস ইউজড আপ বিকজ ইউ আর ট্রাইং টু ডিফর্ম দ্য অবজেক্ট. So whatever energy you are applying, remember, not all the energy gets stored in the spring. The amount of energy stored in the spring will be equal to half of force into extension. So see, since the spring always uses half of its energy in order to be deformed. Yes, sir. So আমরা always কি পাবো? The amount of energy stored in the spring will be equal to half into force into extension. তুমি যদি আমাকে বলো ওয়ার্ক ডানের ফর্মুলা কি, ফোর্স ইন্টু ডিস্টেন্স। তুমি যদি বলো স্টোরড এনার্জি কি, ফোর্স ইন্টু ডিস্টেন্স। হাউএভার স্প্রিং এর মধ্যে স্টোরড এনার্জি কি, হাফ ইন্টু ফোর্স ইন্টু এক্সটেনশন। তখন সামনে আমরা একটা হাফ সাইন দিব, বিকজ স্প্রিং এর এনার্জি হাফ হয়ে যায়, which is why we can also say that if a spring has a graph like this, which is force against extension, when you draw the graph, half into force into extension becomes the energy stored in the spring, that is also equal to the area under the graph. This energy is sometimes referred as elastic potential energy or
elastic strain energy. The elastic strain energy is the area under the graph of half into of force against extension, which is found out with the formula half into force into extension, obviously, because it forms a triangle. And the elastic strain energy stored is less than how much energy the person actually applies to the object. Because তুমি যা এনার্জি অ্যাপ্লাই করবা ওই পরিমাণ এনার্জি স্টোর হবে না। রাবার ব্যান্ডের যে এনার্জি স্টোর আছে, হ্যাঁ, ইলাস্টিক স্ট্রেইন এনার্জি মানে একটা স্প্রিং কে টান দিয়ে তুমি এক্সটেন্ড করলা, করলে ওর মধ্যে কতখানি এনার্জি স্টোর আছে। হাউ ডু বি নো? বিকজ ছেড়ে দিলে ও সামনের দিকে ছুটে যাবে, তাই না? ওর মধ্যে যে এনার্জি স্টোর আছে ওটাকে আমরা বলি হইতেছে ইলাস্টিক স্ট্রেইন এনার্জি। না, হ্যাঁ, it can be equal to, right, it is equal to the kinetic energy because this elastic strain energy will be converted into kinetic energy when the object is allowed to let go. মানে if we let go of the object, in that case it will become equal to the kinetic energy. That depends on the situation. That depends on the situation. Okay, এখন এই যে ইলাস্টিক স্ট্রেইন এনার্জি আছে, তুমি একটা স্প্রিং কে ফোর্স এগেইনস্ট এক্সটেনশনের গ্রাফ যখন আঁকবা, ঠিক আছে, খেয়াল করবে ফোর্স এগেইনস্ট এক্সটেনশনের গ্রাফ তুমি এইভাবে আঁকতে পারো। এই হচ্ছে স্প্রিং, এটার মধ্যে একটা একটা করে লোড বাড়াবা, এন্ড ফোর্স যত বাড়বে তত কি বাড়বে? এক্সটেনশন বাড়বে। ফর এভরি ফোর্স দেয়ার উইল বি ওয়ান এক্সটেনশন। এইগুলা নিয়ে তুমি কি করবা? তুমি একটা গ্রাফ আঁকবা। গ্রাফ আঁকলে দ্য গ্রাফ উইল লুক লাইক দিস, এরকম এরিয়া আন্ডার দ্য গ্রাফ তুমি বের করবা। তুমি খেয়াল করে দেখো, তুমি চাইলে বলতে পারো দ্যাট আমি 10 নিউটনের জন্য একটা ফোর্স নিব, 20 নিউটনের জন্য একটা এক্সটেনশন নিব, 20 জন একটা এক্সটেনশন নিব, 30 জন একটা এক্সটেনশন নিব, 40 জন একটা এক্সটেনশন নিব। আমি এগুলা নিয়ে 10, 20, 30, 40 ফোর্স দিব, প্রত্যেকটার জন্য করেসপন্ডিং এক্সটেনশন নিব। এবার 4 সেকেন্ডস এক্সটেনশনের একটা কি আঁকবো? গ্রাফ আঁকবো। এই পয়েন্ট গুলা দিয়ে আমরা একটা গ্রাফ আঁকবো। তুমি চাইলে 10, 20, 30, 40 করে ওকে ফোর্স দিতে পারো এন্ড গ্রাফের ভ্যালু গুলো নিবা। এটা কি বুঝতেছি সবাই? রাইট? তুমি চাইলে উল্টাটাও করতে পারবা। 10, 20, 30, 40, 50 না করে তুমি কি করবা? প্রথমে 50 নিউটন দিলে এক্সটেনশন দিয়ে মাপলা, এরপর 10 নিউটন সরাইলা, তাহলে কত হবে? এখন 40 হবে। কারণ 40 থেকে তুমি আরেকটা এক্সটেনশন বের করলা, এরপর তুমি আরো 10 নিউটন কমাও, তাহলে 30 নিউটন একটা এক্সটেনশন। এই জিনিসটা করলে কি হবে? তোমাকে এটা আমরা যখন গ্রাফ আঁকি, আমরা এই গ্রাফটাকে বলি, যখন আমরা 10, 20, 30, 40 করে ফোর্স বাড়াই, এক্সটেনশন গুলো দেই, তখন আমরা বলি দিতেছে দিস বিকামস ফোর্স এগেইনস্ট এক্সটেনশন গ্রাফ while we are applying the forces 10, 20, 30, 40. That's called a loading graph. This one's called a loading graph because আমরা আস্তে আস্তে লোড করতেছি জিনিসটার মধ্যে, লোড বাড়াইতেছি। Sometimes the students can go for an unloading graph. তার মানে প্রথমেই 100 নিউটন দিয়ে দিছে, 100 নিউটনের এক্সটেনশন মাপছে, এরপর কি 90, 80, 70, 60, রাইট? তার মানে কি হইতেছে? we are gradually unloading the spring and we are drawing the graph. However, in case of a spring, you're going to come up with the same graph. তুমি 10, 20, 30, 40 জনের যে গ্রাফ পাবা, তুমি যদি উল্টাটা করো, 50 জনে কত এক্সটেনশন, 50, 40, 30, 20, 10, 0, তুমি you'll get the exact same graph. However, তুমি রাবার ব্যান্ডের জন্য যেই গ্রাফটা পাবা, একটা রাবার ব্যান্ড নিয়ে যদি ইফ ইউ অ্যাপ্লাই দ্য সেম থিং, তুমি তখন রাবার ব্যান্ডে একটা গ্রাফ পাবা। রাবার ব্যান্ডে দেখবা গ্রাফ হইছে এমন, ইট ইজ আ লোডিং গ্রাফ। কিন্তু রাবার ব্যান্ডের আনলাইক স্প্রিং আনলোডিং এর গ্রাফটা দেখতে এরকম হবে। দিস ইজ ফোর্স এগেইনস্ট এক্সটেনশন গ্রাফ। তার মানে একটা রাবার ব্যান্ডের মধ্যে তুমি যদি ফোর্স দাও 10, 20, 30, 40, এরপর যদি ফোর্স আবার রিমুভ করো 50, 40, 30, 20, 10, রাবার ব্যান্ডের গ্রাফ স্প্রিং এর মতো পুরাপুরি যেমনে বাড়ছে অমনে করে কমবে না। যাওয়ার সময় ও একটু উপর দিয়ে যাবে, আসার সময় একটু নিচ দিয়ে যাবে। দিস শোজ, আচ্ছা বাই দ্য ওয়ে, ফোর্স এগেইনস্ট এক্সটেনশনের এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমাদেরকে কি দেয় প্রিয়ন্ত? এরিয়া কি দেয় আমাদেরকে? ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান দেয়, আন্দাজে ডিস্টেন্স কোনটা হইব এখানে, ঠিক আছে? ভোল্ট মিটার কি দেয় আমাদেরকে? আচ্ছা এইরা, হ্যাঁ, ফোর্স এগেইনস্ট এক্সটেনশন। হ্যাঁ, তো এই গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি দিবে? হ্যাঁ, ইয়োর তো মাইর খাবা, ঠিক আছে? উল্টা পাল্টা কি সব বলে, ইলাস্টিক ব্যান্ড নাকি? আমার আবার জিজ্ঞেস করে এটা কি ইলাস্টিক ব্যান্ড, ঠিক আছে? খুব কনফিউজ।
আচ্ছা আচ্ছা, আগেরটাও তো একই অ্যান্সার, ঠিক আছে। রাবার ব্যান্ড হোক, তাতে যাই হোক, রাবার ব্যান্ড হোক বা স্প্রিং হোক, when you find out the area under the graph, what do you get? You get the work done. Work done কে আমরা কি বলি? We also call it elastic strain energy. এখন খেয়াল করে দেখো, তুমি যদি রাবার ব্যান্ডের এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করো, স্প্রিং এর জন্য আমরা মাত্র কি বলছি? এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমাদেরকে কি দিচ্ছে? স্ট্রেন এনার্জি দিচ্ছে, হাফ ইন্টু ফোর্স ইন্টু এক্সটেনশন। কিন্তু খেয়াল করে দেখো, তুমি যদি রাবার ব্যান্ডের এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করো, তাহলে লোডিং এর জন্য এক গ্রাফ আসে, আনলোডিং এর সময় আরেক গ্রাফ আসে। কোনটার এরিয়া আন্ডার দ্য গ্রাফ বেশি হবে বলো তো? নিশাদ, কোনটার এরিয়া আন্ডার দ্য গ্রাফ বেশি হবে? লোডিং এর, ঠিক আছে, অবভিয়াস। স্প্রিং এর, স্প্রিং এরটা বলে বেশি। আচ্ছা যাই হোক, মাথা কাজ করতেছে না because চিন্তা চিন্তা করতেছো না তুমি, ইউর নট পেইং অ্যাটেনশন। তার মানে, আচ্ছা বাই দ্য ওয়ে, হাফ ইন্টু ফোর্স ইন্টু এক্সটেনশন করে তো এই এরিয়া আন্ডার দ্য গ্রাফ তুমি বের করতেও পারবা না, বিকজ ইট ইজ নট আ স্ট্রেট লাইন ইন দ্য ফার্স্ট প্লেস। তার মানে, আচ্ছা আমরা সবাই উই আর অল ইউজ টু দ্য আইডিয়া অফ কাউন্টিং স্কোয়ার মেথড, রাইট নিশা? আচ্ছা আচ্ছা, ওইটা তুমি পরে পড়ো, সমস্যা নেই। তুমি আগে আপাতত আমাকে এটা বলো, যদি আমি এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করি লোডিং এর জন্য, তাহলে ন্যাচারালি লোডিং এর গ্রাফ বড় আসবে। বোঝা গেছে, বিকজ লোডিং ও প্রেস, লোডিং এর এরিয়া বেশি আসবে, আনলোডিং এর এরিয়া আন্ডার দ্য গ্রাফ কম আসবে। তো আমি তো তাড়াতাড়ি পড়াচ্ছি বিকজ আই এম সাপোজ টু ফিনিশ ইট আপ আর্লি, ঠিক আছে? তোমরা বুঝতেছো তো আমি কি করছি? লোডিং আর আনলোডিং মানে বুঝছো তো? একবার তুমি ওয়েট দিয়ে দিয়ে গ্রাফ আঁকছো, আরেকবার কি করছো? ওয়েট রিমুভ করে করে গ্রাফ আঁকছো। যেটা স্প্রিং এর ক্ষেত্রে লোডিং আনলোডিং এর গ্রাফ সেমই হয়, কিন্তু রাবার ব্যান্ডের ক্ষেত্রে কি আছে? লোডিং এর গ্রাফ উপর দিয়ে গেছে, আনলোডিং এর গ্রাফ একটু নিচ দিয়ে গেছে। এখন পয়েন্ট হইতেছে, সিন্স উই নো দ্যাট দ্য এরিয়া আন্ডার দ্য গ্রাফ ইজ সাপোজ টু গিভ আস দ্য energy stored, in that case it's very evident by now that loading এর এরিয়া থেকে আনলোডিং এর এরিয়া কম আসতেছে। তার মানে কি? লোডিং এর গ্রাফ আর আনলোডিং এর গ্রাফের মাঝখানে there are some area which is not covered. Basically this goes missing when you find out the area under the unloading graph, but area under the loading graph এটা বেশি আসতেছে। The missing part is the energy lost. আমি একটু তাড়াতাড়ি পড়াইতেছি, বুঝছেন? এটা না শুনলে প্রবলেম, কিন্তু প্রিয়ন্ত খেয়াল রাখেন, ঠিক আছে? সেকেন্ড টাইম পড়াচ্ছি না, খেয়াল করেন। লোডিং গ্রাফ আর আনলোডিং এর গ্রাফের মাঝখানে যে এরিয়া মিসিং যায়, এই মিসিং পার্ট হইতেছে এনার্জি লস্ট। তার মানে একটা স্প্রিং কে আমি যদি এখানে একটা স্ট্যান্ড দিয়ে হ্যাং করি, হ্যাং করে ওর উপরে লোড দিলাম, একটা একটা করে ওর এক্সটেনশন বাড়লো, এরপর একটা একটা করে লোড রিমুভ করলাম, এক্সটেনশন কমলো, স্প্রিং এর গ্রাফ কি হবে? যেভাবে হবে ওইভাবেই ফেরত আসবে। বাট আমাদের রাবার ব্যান্ড গ্রাফের লোডিং পাশে প্রথমত কার্ভ, আর আনলোডিং এর গ্রাফ কার্ভ তো আসে, উল্টা আরো নিচ দিয়ে আসে, which shows that loading এর এরিয়া আন্ডার the loading graph and area under the unloading graph এর মাঝখানে একটা মিসিং পার্ট আছে, which has been shaded as the red colored one, ঠিক আছে রাইট? তো এই যে শেডেড রিজন, দিস ইজ দ্য এনার্জি লস্ট। এই এনার্জি লস্ট কে আমরা বলি হইতেছে হিস্টেরিসিস লুপ। হিস্টেরিসিস লুপ, হিস্টেরিসিস লুপ মানে কি? তার মানে রাবার ব্যান্ডকে টান দিয়ে এক্সটেন্ড করলে আর মাঝখান থেকে ছেড়ে দিবে, এই দুইটার মাঝখানে রাবার ব্যান্ডের এনার্জি একটু মিসিং হয়ে যায়। তার মানে ধরো একটা রাবার ব্যান্ডকে তুমি টান দিলা, ওর মধ্যে টোটাল এনার্জি স্টোর যদি 500 হয়, তুমি যখন ওকে আনলোড করবা, ও তোমাকে 500 এনার্জি কখনোই ব্যাক করবে না, ও তোমাকে ব্যাক করবে ধরো 400। তাহলে মাঝখান থেকে 100 কি হইলো? দ্যাট গেটস লস্ট অ্যাজ দি থার্মাল এনার্জি which increases the internal or the thermal energy of the rubber band, ঠিক আছে? এটা রাবার ব্যান্ডের ইন্টারনাল এনার্জি বাড়ায় দেয়। তুমি এই কারণে দেখবে একটা রাবার ব্যান্ডে তুমি কিছুক্ষণ যদি বারবার স্ট্রেচ করো আর কম্প্রেস করো, তুমি একটু পরে দেখবে রাবার ব্যান্ডের টেম্পারেচার হয় বাইরে যাবে বা কমে যাবে, কিছু একটা উল্টাপাল্টা হবে। এটা হয় কেন? বিকজ রাবার ব্যান্ড কিছু এনার্জিকে বারবার কমাই দিতে থাকে। তোমার গার্ড থেকে তুমি 500 এনার্জি দিছো, ও ফেরত দেওয়ার সময় তোমাকে 400 দিবে, 100 করে নিয়ে নিবে, প্রতিবার 100 করে নিতে থাকবে। এই 100 হইতেছে টেম্পারেচার ইনক্রিজ করবে, করার জন্য লস্ট হবে। এই যে মাঝখানকার লস্ট এনার্জি, এটা রেখে আমরা বলি, remember, hysteresis loop. Hysteresis loop key, the energy lost during loading and unloading of a rubber band. That energy is lost. Why is it lost? Because it's lost to find out, it's lost to increase the internal energy of the rubber band. And rubber banded curve যেহেতু curve, since it is not a straight line, so we're going to have to find out the area under the graph by using the formula system, which is called the
কাউন্টিং স্কোয়ার মেথড। কাউন্টিং স্কোয়ার মেথডে আমাদের অনেক ইউজ টু হইতে হবে, নাহলে প্রবলেম। ঠিক আছে, কাউন্টিং স্কোয়ার মেথড দিয়ে আমাদের তার মানে নিচে কতগুলো বক্স আছে এভাবে করে আমরা এরিয়া বের করবো। হাওয়েভার আপাতত জানা লাগবে না, আমরা পরে সলভ করবো না। ঠিক আছে, এবার খেয়াল করে দেখেন আমাদের জন্য ইম্পর্টেন্ট কি। এই যে হুকস ল অ্যাজ ইউজুয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট। হুকস লর কে এর ভ্যালু বের করতে পারা ফ্রম দ্য গ্রাফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করতে পারা ভেরি ইম্পর্টেন্ট। এই পার্ট ইজ নট ইম্পর্টেন্ট। কম্প্রেশন করলে কি হয় না হয় হাইড্রোলিক প্রেস দিয়ে, দিস ইজ নট ইম্পর্টেন্ট। ইলাস্টিক স্ট্রেইন এনার্জি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হিস্টেরেসিস ইন রাবার ব্যান্ড, এই যে মাঝখানকার যে শেডের এরিয়া, এগুলা জাস্ট চান্স সো একটুক ইজ মোর দ্যান এনাফ। আর এগুলো ডিটেল পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, শুধু একটু জানলেই হবে যে লোডিং আর আনলোডিং এর গ্রাফের মাঝখানে একটুখানি এরিয়া বাদ যায়, ওটাকে আমরা হিস্টেরেসিস গ্রুপ বলি। দিস ইজ দ্য এনার্জি লস্ট। আচ্ছা, এবার আসি আমরা লাস্ট স্ট্রেস অ্যান্ড স্ট্রেইনে অ্যান্ড ইয়াংস মডুলাসে। এগুলো করলে ইনশাল্লাহ আমরা ডান, শেষ হয়ে যাবে। স্ট্রেস কি জিনিস আমরা অবভিয়াসলি, আমি ক্লাসে যেটা বলছিলাম, যদি লেটস ইমাজিন দ্যাট এই দুইটা জিনিস একই মেটেরিয়াল দিয়ে বানানো, দুটোটাই কপার দিয়ে বানানো, তাহলে তুমি ফোর্স দিলে একই যদি হয়, এটাকে যত তাড়াতাড়ি তুমি লম্বা করতে পারবা, এইটাকে টান দিয়ে অতটুকু লম্বা তুমি করতে পারবা না, বিকজ এইটা কি, তোমার ফোর্সটা ইজ বিং ডিভাইডেড অন আ লার্জার এরিয়া। ডাজ ইট মেক সেন্স? রাইট এভরিওয়ান, নো প্রবলেম। এখানে আমার ফোর্সটা ছোট্ট একটা জায়গার মধ্যে, যেমন একটা সুতা আমি টান দিলে ছিঁড়ে ফেলতে পারি, কিন্তু ওই সুতাটারে তুমি 50 টাইমস মোটা বানায় দাও, তুমি টান দিয়ে ছিঁড়তে পারবা না। কেন? বিকজ তোমার ফোর্সটা ডিভাইড হয়ে যাচ্ছে 50টা জায়গার ভিতরে। when the force gets divided on a larger area it doesn't work anymore. so এই পার্টটাকে আমরা যেহেতু বুঝতেছি that ফোর্স আসলে কাজ করবে নাকি করবে না, that is dependent on, not only depend on তোমার গায়ে শক্তি কতটুকু আছে, তোমার গায়ের শক্তির উপর ডিপেন্ড করে, and it also depends on তার কত মোটা আছে। মোটা তার হলে তুমি আর চিপতে পারবা না, চিকন তার হলে চিপতে পারবা। which is why we have come up with force divided by area. তুমি ফোর্স দিলা 200 but gets divided on an area of 20 meter square, তার মানে টেকনিক্যালি তুমি কি দিছো, only 10 নিউটনস পার মিটার স্কোয়ার। এইটাকেই বলি হইতেছে আমরা স্ট্রেস, যেটা আমরা ও লেভেলসে বা এ লেভেলসেও সব জায়গাতে আমরা প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া পড়ি, বা যখন একটা তারকে টান দিব তখন তারের মধ্যে যে প্রেসারটা কাজ করে ওটাকে আমরা কি বলবো, স্ট্রেস বলবো। স্ট্রেস ইকুয়াল টু, সিম্বলের নাম কি, সিগমা বলা, সিগমা, তাই না? হ্যাঁ, সিম্বল আমাদের ইউজ করি না আমরা ইউজুয়ালি, বুঝছো। ফর সাম রিজন ফিজিক্সের স্ট্রেস বা স্ট্রেনের বা ইয়াংস মডুলাসের সিম্বল সাধারণত মানুষ ইউজ করে না। হ্যাঁ, কোন এরিয়া? ক্রস সেকশন এরিয়া, ধর্মিয়া সাইডের এরিয়া কে নেয়? মানে কি গোটা, ঠিক আছে। না না, তুমি ভাবছো সারফেস এরিয়া, সাইডের সারফেস এরিয়া, না না না, সারফেস এরিয়া না, সারফেস এরিয়া না, ক্রস সেকশন এরিয়া। আচ্ছা, এটা কিন্তু ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, তার মানে তারের ক্রস সেকশনাল এরিয়া মানে কোনটা, প্রিয়ন্ত না এদিকে দেখেন, এই যে এই এরিয়ার কথা বলতেছি, একটা তারের ক্রস সেকশনাল এরিয়া। ওকে, স্ট্রেস ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। নাও ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, এতটুক একটা তার যত টানা লম্বা হবে ফর দ্য সেম অ্যামাউন্ট অফ ফোর্স, একটা তার যেটা আগে থেকেই অনেকখানি লম্বা তার, ওটা লম্বা হবে কি আরো বেশি। এইটাকে 1 সেন্টিমিটার লম্বা হইলে, এটা যদি 100 সেন্টিমিটারের তার 1 সেন্টিমিটার লম্বা হয়েছে, আর তার মানে 200 সেন্টিমিটারের তার টান দিলে কি হবে, 2 সেন্টিমিটার লম্বা হবে। তো এখন তুমি যদি বলো এইটার লম্বা বেশি হয়েছে, তো এটা তো কোনো মানে হয় না, লম্বা বেশি হবেই, বিকজ তুমি নিছো কত, 200 সেন্টিমিটার নিছো, তার মানে লঙ্গার লেন্থ, লম্বা কি হবে, বেশি হবে। সো আমরা 100 সেন্টিমিটারে 1 সেন্টিমিটার লম্বা হয়েছে, 200 সেন্টিমিটারে 2 সেন্টিমিটার লম্বা হয়েছে, টেকনিক্যালি ইট ইজ এক্স্যাক্টলি দ্য সেম থিং, কারণ পার 100 সেন্টিমিটারে কত করে লম্বা হয়েছে, 1 সেন্টিমিটার করে লম্বা হয়েছে। সো সিন্স উই নো দ্যাট এটা সেম থিং, সো উই ডু নট টক অ্যাবাউট দ্য এক্সটেনশন, উই শুড রাদার টক অ্যাবাউট দ্য এক্সটেনশন কম্পেয়ার টু দ্য অরিজিনাল লেন্থ, যেটাকে আমরা বলি হইতেছে স্ট্রেইন। সো তোমার কি করতে হবে, এক্সটেনশন কত, 1, কয় সেন্টিমিটারের মধ্যে, 100 এর মধ্যে, আমরা কত আসলো, 1/100। স্ট্রেইন কি জিনিস, এক্সটেনশন ডিভাইডেড বাই দি অরিজিনাল লেন্থ। কি আসছে এবার, দোনোটাতে সেম আসছে না, তার মানে কি এই দুইটা আসলে একই কোয়ালিটির তার। 100 সেন্টিমিটারে 1 সেন্টিমিটার লম্বা হওয়া, 200 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার লম্বা হওয়া কি জিনিস, একই জিনিস। আমরা অ্যামাউন্ট অফ ফোর্স ডিভাইডেড বাই এরিয়া করলে হোয়াট উই গেট ইজ কল্ড দ্য স্ট্রেস, অ্যান্ড দ্য এক্সটেনশন ডিভাইডেড বাই দ্য অরিজিনাল লেন্থ করলে আমরা যেটা পাই ওটাকে আমরা বলি হচ্ছে স্ট্রেইন। এবার আমরা বলি একটা জিনিসের
স্ট্রেস ইকুয়াল টু কি ফোর্স বাই এরিয়া, একটা জিনিসের স্ট্রেইন ইকুয়াল টু কি এক্সটেনশন হ্যাপেনিং কম্পেয়ার টু দা অরিজিনাল লেন্থ, মানে এক্সটেনশন বাই অরিজিনাল লেন্থ। এবার আসি আমরা ইয়াংস মডিউলাস কি জিনিস। ইয়াংস মডিউলাস হইতেছে স্ট্রেস ভ্যালু ডিভাইডেড বাই দি স্ট্রেইন ভ্যালু। পার ইউনিট এরিয়াতে কি পরিমাণ ফোর্স দিলে প্রতি 1 মিটার তার কতখানি করে লম্বা হবে, দ্যাট ইজ ইয়াংস মডিউলাস। আবার বলতেছি, আমি ওয়ার্ডে আরেকবার বলে নিই, এরপর আমরা জাস্ট ম্যাচ করে যাব। প্রতি মিটার স্কোয়ারে কি পরিমাণ, মানে 5,000 মিটার স্কোয়ার নিয়ে লাভ নেই, আমরা পার মিটার স্কোয়ারে কি পরিমাণ ফোর্স দিলে প্রতি এক এক মিটার তার কতটুক করে লম্বা হবে, ওই জিনিসটাকে আমরা কি বলি, ইয়াংস মডিউলাস বলি। ইয়াংস মডিউলাস আমরা বের করি কিভাবে, স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেইন। স্ট্রেস মানে কি ফোর্স বাই এরিয়া, আর স্ট্রেইন মানে কি এক্সটেনশন বাই অরিজিনাল লেন্থ। সো দ্য ফর্মুলা ক্যান বি ডিরাইভড ডাউন টু ফোর্স বাই এরিয়া ইনটু অরিজিনাল লেন্থ ডিভাইডেড বাই extension. Remember these two formula, this one, and this. These are extremely important. ঠিক আছে, স্ট্রেসের ইউনিট হইতেছে কি প্যাসকেলস, স্ট্রেইনের কোনো ইউনিটই নাই, বিকজ এক্সটেনশন বাই অরিজিনাল লেন্থ করলে মিটার মিটার কাটা চলে যায়, যার জন্য ইয়াংস মডুলাসের ইউনিটও কি আসে, প্যাসকেলসই আসবে, বিকজ স্ট্রেইনের আর কোনো ইউনিট নাই। আচ্ছা, ইয়াংস মডিউলাস যত বেশি, তার মানে হইতেছে ওই অবজেক্ট তত শক্ত আর কি, টান দিলে ওই অবজেক্টের লম্বা হবে না। ইয়াংস মডিউলাস ইজ ফাউন্ড আউট উইথ দিস ফর্মুলা, হুইচ ইজ ওয়াই একটা গ্রাফ যদি আমরা এমন আঁকি দ্যাট গ্রাফের এখানে স্ট্রেস এগেনস্ট স্ট্রেইন আছে, তাহলে এই গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, স্ট্রেস বাই স্ট্রেইন দিবে। তার মানে স্ট্রেস এগেনস্ট স্ট্রেইনের গ্রাফের, প্লিজ ভালো মতো খেয়াল করেন, অনেক ইম্পর্টেন্ট পার্ট কিন্তু। আমি আরেকবার বলতেছি, স্ট্রেস মানে কি ফোর্স বাই এরিয়া, স্ট্রেইন মানে কি এক্সটেনশন বাই অরিজিনাল লেন্থ। কি পরিমাণ স্ট্রেস দেওয়ার পর কি পরিমাণ এক্সটেনশন হয়েছে, তুমি স্ট্রেস এগেনস্ট স্ট্রেইনের যদি একটা গ্রাফ আঁকো, ওই গ্রাফের যদি গ্রেডিয়েন্ট বের করো, তাহলে তুমি পাবা হইতেছে কি ইয়াংস মডুলাস, বিকজ দ্য গ্রেডিয়েন্ট মানেই হইতেছে কি ওয়াই বাই এক্স। ওয়াই বাই এক্স মানে কি স্ট্রেস বাই স্ট্রেইন। সে যেহেতু গ্রাফের এখানে নিশ্চয় স্ট্রেইন, এখানে নিশ্চয় স্ট্রেস, তার মানে গ্রেডিয়েন্ট বের করলে তুমি ন্যাচারালি পাই যাবে স্ট্রেস বাই স্ট্রেইন, তার মানে গ্রেডিয়েন্ট উইল গিভ ইউ দ্য ইয়াংস মডুলাস। আচ্ছা, খেয়াল করে দেখেন এখানে ঠিক আছে কিনা। হোয়াট ইজ স্ট্রেস, স্ট্রেসের ডেফিনিশন এন্ড এভরিথিং, বোল্ড লাইনসে যা যা লেখা আছে সব মুখস্থ করতে হবে। দিস আর অল মার্কস পয়েন্টস, তোমাদের নোটের মধ্যে যা যা বোল্ড লাইনসে আছে। স্ট্রেসের ভ্যালু কেমনে বের করে, স্ট্রেইন কেমনে বের করে, আর ইয়াংস মডুলাস কেমনে বের করে। দিস ইজ সো ফার সো গুড, নো প্রবলেম। আচ্ছা, স্ট্রেস এগেইনস্ট স্ট্রেইনের গ্রাফের গ্রেডিয়েন্ট বের করলে আমরা ইয়াংস মডুলাস পাই। এখানে দেখাই যেতেছে এ পর্যন্ত আমরা ক্যালকুলেশনস করব। রিমেম্বার, ফর এনি কাইন্ড অফ ক্যালকুলেশন ইফ ইউ গো বিয়ন্ড দ্য স্ট্রেট লাইন অফ দ্য গ্রাফ, তার মানে এর পরে ডাইনে বামে যদি যাও, তার মানে তোমার ম্যাথস ভুল আসবে। ম্যাচ করতে হবে কোন পার্ট থেকে, স্ট্রেট লাইন যেই পার্ট পর্যন্ত ওই পার্ট থেকে। তো তুমি স্ট্রেট লাইনের পার্ট থেকে এখান থেকে এগুলা ক্যালকুলেট করলা, দ্যাটস প্রিটি মাচ ইট। বোঝাই যেতেছে এখানে এ বি সি ডি এর মধ্যে দ্য হাইয়েস্ট ইয়াংস মডুলাস ইজ অফ এ, বির ইয়াংস মডুলাস আরো কম, সির আরো কম, ডির আরো কম, বিকজ ওদের গ্রেডিয়েন্ট কম। যদি গ্রাফটা থাকে ফোর্স এগেনস্ট এক্সটেনশন, তাহলে গ্রেডিয়েন্ট দেয় কি আমাদের স্টিফনেস। আর গ্রাফ যদি থাকে স্ট্রেস এগেনস্ট স্ট্রেইন, তাহলে গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, ইয়াংস মডুলাস দিবে। নিশাদ বুঝতেছেন? হ্যাঁ, বি টু সি কি এটা ওরকম কেন? ও, এইটা মেটেরিয়াল টু মেটেরিয়াল ভ্যারি করে। কিছু মেটেরিয়ালে কি হয়, অ্যাটমস এর বন্ডস যখন ব্রেক করতে থাকে, তখন ওর স্ট্রেস অন দা মেটেরিয়াল বাড়তে থাকে কমতে থাকে। স্ট্রেস মানে কি ফোর্স অ্যাক্টিং অন দা মেটেরিয়াল পার ইউনিট এরিয়া, রাইট? তখন কি হয়, তুমি যদি এখন এটারে ধরে অতিরিক্ত জোরে টান দিতে থাকো, এটার ভিতরের বন্ডস ভেঙে যেতে থাকবে। তখন কি হয়, তুমি যদি স্ট্রেস এগেনস্ট স্ট্রেইনের গ্রাফ আঁকো, ওই গ্রাফটা এরকম জিগজ্যাগ লাইন আসা শুরু হয়, মানে একটা করে বন্ডস ভাঙতে থাকে, স্ট্রেস একটু কমতে থাকে, আবার টান খাইতে থাকে, আবার স্ট্রেস বাড়তে থাকে, যার জন্য এটা উপরে নিচে আসতে থাকে এরকম। ঠিক আছে, হুইচ ইজ ওয়াই এই বি থেকে সি পার্টটা এরকম জিগজ্যাগ একটা লাইন ফর্ম করছে, মানে স্ট্রেস বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে। তার মানে হচ্ছে কি, দিজ আর প্লেসেস যেখানে বন্ডস ভাঙতেছে, মানে অ্যাটমস এর বন্ডস ছিঁড়ে ছিঁড়ে অ্যাটমস এরকম লম্বা হওয়া শুরু করছে। ঠিক আছে, যার জন্য গ্রাফটা এরকম জিগজ্যাগ হয়ে যায়।
আচ্ছা, এই পর্যন্ত ঠিক থাকলে আমাদের উই আর প্রিটি মাচ ডান উইথ অল দিস থিংস। আচ্ছা, তারের মধ্যে কতখানি ফোর্স দিলে কতখানি লম্বা হবে এইটা আমরা এরকম, এখানে এই যে বাম সাইডে একটা তার আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা দেখি, একটা সেকেন্ড, আরেকবার প্রজেক্ট করতে দিই। তোমাদের নোটের মধ্যে, আমাদের নোটের মধ্যে একদম লাস্টে একটা 4 সেকেন্ডস এক্সটেনশনের গ্রাফ আছে, বা এই যে এরকম একটা সেট আপ আছে, এই সেট আপের মধ্যে তুমি যত ফোর্স দিবা তত এক্সটেনশন হবে। তোমরা খেয়াল করে দেখো, ডান সাইডে লোড অ্যাপ্লাই করা হইতেছে আর বাম সাইডের তারে আমরা কোনো লোডই দিচ্ছি না, বিকজ বাম সাইডের তারটাকে আমরা বলি কম্প্যারিজন ওয়্যার অথবা টেস্টিং ওয়্যার। মানে বাম পাশে তারে লোড দিব না, ডান পাশেরটা লোড দিব, সো দ্যাট ডান পাশেরটা এক্সটেন্ড করলে আমরা কম্পেয়ার করতে পারি বাম পাশেরটার সাথে, ঠিক আছে। ওয়ার সেম, সো একটাতে এক্সটেনশন হবে ফোর্স দেওয়ার কারণে, আরেকটাতে এক্সটেনশন হবে না, কতখানি এক্সটেনশন হয়েছে এটা বামটার সাথে ডানেরটার আমরা কম্প্যারিজন করব। সো উইচ ইজ ওয়াই উই হ্যাভ টু ডিফারেন্ট ওয়্যার্স। দুইটা তার থাকলে আমাদের জন্য সুবিধা হয়, কম্প্যারিজন করতে পারি, টেস্টিং ওয়্যার থাকে, ঠিক আছে। তারপরে দ্য এক্সপেরিমেন্ট বিকামস আ ফেয়ার টেস্ট, অ্যান্ড এট দ্য সেম টাইম এভাবে লম্বা করে হ্যাং করাই দিলে সুবিধা হইতেছে, ইনস্টেড অফ তুমি যদি বলো এখানে একটা টেবিল আছে, খেয়াল করে দেখেন একটু সবাই, 1 মিনিট আমি এখনই শেষ করে দিব। এখানে একটা পুলি আছে, একটা তার আছে, এই তারের মধ্যে আমি এখান থেকে লোড অ্যাপ্লাই করতেছি। তুমি লোড অ্যাপ্লাই করলে এই তারটা লম্বা ঠিকই হবে, কিন্তু ডু ইউ সি দ্যাট দেয়ার ইজ আ পুলি? সো পুলির একটা ফ্রিকশন আবার থাকবে, সো ফ্রিকশনের কারণে কিছু এরর আসতে পারে। কিন্তু তারটা যদি তুমি এইভাবে করে হ্যাং করাও, ওই যে লাস্টে যেখানে হ্যাং করানো, এইভাবে যদি তুমি তারটাকে হ্যাং করাও, ইন দ্যাট কেস দেয়ার আর নো পুলিশ, সো মানে ফ্রিকশন টিকশন থাকার কোনো চান্সেস নাই, সো এরর কম আসে। আর এখানে টেস্টিং ওয়্যার আছে, ওর যে কোনো টেস্টিং ওয়্যার ছিল না, দ্যাটস ইট। এই পর্যন্তই থাকুক, আমাদের T2B ইজ ডান উইথ দিস পার্ট, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা, তোমরা বলো মানে কি করবা, 2AB ওয়ার্কশিট তো করছো তোমরা, করছো কে কে করো নাই? ও 2B ওয়ার্কশিট পড়েই তো নাই, পারফেক্ট, আমরা 2A 2B ওয়ার্কশিট করবো, 2A করবো 2B করবো নেক্সট ক্লাসে। Yield point is the maximum stress that the object can take before it starts becoming deformed.